ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের সাথে, তোমাদের তাজমিন ম্যাডাম, তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। আমরা দশম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। আজকে আমাদের 2 নম্বর লেকচার হবে। এখানে আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলবো। তৃতীয় প্রতিরক্ষা স্তর 2 প্রকারের হয়ে থাকে, সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা। এই 2 প্রকার প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলবো। এছাড়াও অ্যান্টিবডির গঠন, প্রকারভেদ এবং কার্যপদ্ধতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কথা বলবো। ভ্যাকসিন এবং ভ্যাকসিনের প্রকারভেদ নিয়ে কথা বলবো। আর দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষ কি ভূমিকা পালন করে, এটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা যে আলোচনা করব এটা তোমরা আজমত স্যারের বইটা একটু দেখবা, সেই সাথে আলিম স্যারের বইটা দেখবা, সেই সাথে অক্ষরপত্রের একটা বই আছে, যদি তোমাদের কালেকশনে থাকে তাহলে সেটাও একটু দেখতে পারো। আর তা না হলে স্লাইড দেখে পড়লেও তোমাদের চলবে। আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলবো। তোমাদের কি মনে আছে এর আগের লেকচারে আমরা প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলেছিলাম, তাই না? হ্যাঁ, কোনো জীবাণু বা ভাইরাস, ব্যাকটেরিয়া যখন আমাদের প্রথম শরীরের ভেতর দিয়ে প্রবেশ করতে চায়, তখন কে কাজ করে? প্রথম প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তর যদি ব্যর্থ হয়, তার মানে জীবাণুটা যদি কোষের মধ্যে প্রবেশ করে, তখন কে কাজ করে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আমরা দেখেছি যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে ফ্যাগোসাইটিক কোষগুলো আছে, সেইগুলো ফ্যাগোসাইটিক কোষগুলো কি করে? সেই জীবাণুর বিরুদ্ধে ফাইট করে বা যুদ্ধ করে, বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে গ্রাস করে ফেলে বা মেরে ফেলে। এর পরেও যদি জীবাণুটা বেঁচে থাকে, তাহলে সর্বশেষ আমাদের দেহ যে প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে সেটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমি যদি একটু বলি সংজ্ঞাটা, যে তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো মানবদেহের এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা জীবাণুকে ধ্বংস করতে বা পরাস্ত করতে সর্বশেষ ব্যবহৃত হয়ে থাকে। এটি দেহের কোষ নির্ভর এবং রস নির্ভর একটা প্রক্রিয়া। তার মানে এই তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থাটা 2টা প্রক্রিয়ায় জীবাণুটাকে ধ্বংস করবে। আমি প্রথমে কোষ নির্ভর প্রতিরক্ষার একটু সংজ্ঞাটা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোষ নির্ভর প্রতিরক্ষা, ইমিউনতন্ত্রের বিশেষ কোষ যখন সরাসরি দেহের ভেতরে সক্রিয়ভাবে জীবাণু বা পরজীবী প্রতিরোধ করে, তখন তাকে কোষ নিয়ন্ত্রিত প্রতিরক্ষা বলা হয়। তার মানে কোষ যখন, এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের কোনো কোষ যখন জীবাণু ধ্বংসে অংশগ্রহণ করবে, তাকে বলা হচ্ছে কোষ নির্ভর প্রতিরক্ষা। ঠিক আছে? আমরা লিম্ফোসাইট জাতীয় কোষের কথা জানি। এখানে আমি একটু বলবো, মনে রাখবা, লিম্ফোসাইট জাতীয় কোষগুলো 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই যে আমি টি লিম্ফোসাইটের কথা বলছি, এই টি লিম্ফোসাইট কোষগুলোই এই কোষ নির্ভর প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। তার মানে এই টি লিম্ফোসাইট কোষগুলো আবার বিভিন্ন ধরনের হয়, সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, রেগুলেটরি টি সেল। এই টি লিম্ফোসাইট জাতীয় কোষগুলো কি করে? এই কোষ নির্ভর প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আরেকটা হচ্ছে কোষ রস নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। এইটা কি? অ্যান্টিবডি উৎপন্ন করবে। আমি যদি সংজ্ঞাটা বলি, যে ইমিউনতন্ত্রের বিশেষ কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়ে রক্তরস বা লসিকা বা কলারসে বাহিত হয়ে অ্যান্টিজেন শনাক্তকরণের মাধ্যমে যখন জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে, তখন তাকে কোষ রস নির্ভর প্রতিরক্ষা বলা হয়। তার মানে আমি একটু আগে যে তোমাদের বলছিলাম, লিম্ফোসাইট 2 প্রকার, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। আমরা দেখেছি টি লিম্ফোসাইট গুলো কোষ নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করবে, আর বি লিম্ফোসাইট জাতীয় যে কোষগুলোর কথা আমি বলেছি, সেই বি লিম্ফোসাইট কোষগুলো থেকে অ্যান্টিবডি নামক এক ধরনের প্রোটিন উৎপন্ন হয়। যে অ্যান্টিবডিটা কি করে? অ্যান্টিজেন মানে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে, জীবাণুর সাথে বিক্রিয়া করে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এই তৃতীয় প্রতিরক্ষা স্তর 2টা প্রক্রিয়ায় বা 2 ভাবে জীবাণুটাকে ধ্বংস করে। একটা হচ্ছে কোষ নির্ভর প্রক্রিয়ায়, আর একটা হচ্ছে কোষ রস নির্ভর বা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। এখন বিজ্ঞানীরা এই তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে 2টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা।
এই সহজাত এবং অর্জিত প্রতিরক্ষার আবার বিভিন্ন আমরা ভাগ দেখব, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তা না হলে কিন্তু এলোমেলো লাগতে পারে। খুবই সহজ, আমরা এগুলো সবকিছুই জানি, বা এই যে বিশেষ করে কোভিড আসার পর আমরা তো এই আমাদের ইমিউনিটি নিয়ে বা এগুলো নিয়ে আমরা আরো বেশি কথা বলছি। তো আমরা সবকিছুই জানি, শুধু আমরা গুছিয়ে গুছিয়ে এখানে একটু শুনবো। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছিলাম যে তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আমি যদি এখানে একটু ছোট্ট করে সংজ্ঞাটা বলি, সহজাত প্রতিরক্ষা মানে হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা আমরা জন্ম থেকে পেয়ে আসবো। ঠিক আছে, ধরো আমি যখন শিশু ছিলাম তখন, বা আমি জন্মগতভাবে কিন্তু একটা প্রতিরক্ষা ব্যবস্থা আমার দেহের মধ্যে চলে আসছে, এটাকেই বলা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। আর অর্জিত প্রতিরক্ষা কি, যে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমি জন্ম থেকে পাই নাই, পরবর্তীতে কোনো জীবাণু যখন আমাকে আক্রমণ করেছে, সেই জীবাণুটার বিরুদ্ধে আমার দেহ একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন করেছে, এটাকেই বলা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আমরা এগুলো নিয়ে এর পরের স্লাইডগুলোতে ডিটেল আলোচনা করব। বুঝলাম আমরা এখন সহজাত প্রতিরক্ষা নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমি সংজ্ঞাটা তোমাদেরকে বলি, সহজাত প্রতিরক্ষা যে প্রতিরক্ষা জন্মের সময় থেকে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এবং দেহের সাধারণ এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তাকে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়। তার মানে কি, তার মানে এই সহজাত প্রতিরক্ষা ব্যবস্থাটা কি আমরা জন্ম থেকেই পেয়ে এসেছি, বা আমাদের দেহে আগে থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা থেকে গিয়েছে। এই সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধরো প্রজাতিগত প্রতিরক্ষা। অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ বিশেষ অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ভাইভাক্স যে পরজীবীটা আছে, এই পরজীবী শুধু মানুষ এবং মশকির উপর পরজীবী। তার মানে এরা মশকির উপর বংশবৃদ্ধি করতে পারে, মশকির দেহের ভেতরে, এবং মানুষের দেহের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে এবং রোগ সৃষ্টি করতে পারে। এখন তোমরা যদি একটু চিন্তা করে দেখো যে এই ম্যালেরিয়া পরজীবী কি আর কোনো প্রজাতিকে আক্রমণ করে না? না, আর কোনো পরজীবীর ভেতরে ম্যালেরিয়া পরজীবী বংশবৃদ্ধি করতে পারে না। কেন পারে না বলো? কারণ ওইসব প্রজাতির ভেতরে হয়তোবা ম্যালেরিয়া পরজীবীর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই জন্মগতভাবেই থেকে থাকে, যার কারণে ম্যালেরিয়া পরজীবী মানুষ এবং মশকির উপর শুধুমাত্র পরজীবী। ঠিক আছে, তার মানে কি এই আক্রমণটা প্রজাতি মধ্যেই সীমাবদ্ধ থাকলো। এরপর গোষ্ঠীগত প্রতিরক্ষা কি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। সমপ্রজাতিভুক্ত বিভিন্ন জাতির প্রাণীরা একই সংক্রামক রোগের প্রতি ভিন্ন ভিন্ন সংবেদনশীলতা প্রদর্শন করে, একে গোষ্ঠীগত প্রতিরক্ষা বলা হয়। যেটা আমি বলছিলাম যে সকল ভেড়া অ্যানথ্রাক্স দ্বারা আক্রান্ত হলেও আলজেরিয়ান জাতীয় যে ভেড়াগুলো আছে সেগুলো অ্যানথ্রাক্স দ্বারা আক্রান্ত হয় না। কেন আক্রান্ত হয় না? কারণ এই আলজেরিয়ান ভেড়ার ভেতরে আগে থেকে কি থাকে, এই অ্যানথ্রাক্স রোগের একটা ইমিউনিটি গঠন করে থাকে। আবার আমরা যদি মানুষের ক্ষেত্রে একটা উদাহরণ দিই, কৃষ্ণাঙ্গ মানুষেরা শ্বেতাঙ্গ মানুষদের চাইতে অনেক বেশি যক্ষ্মায় আক্রান্ত হয়। কেন বেশি যক্ষ্মায় আক্রান্ত হয়? কারণ ওই শ্বেতাঙ্গ মানুষদের মধ্যে দেখা যাচ্ছে যে যক্ষ্মার একটা ইমিউনিটি আছে, যার কারণে তারা তুলনামূলকভাবে কম আক্রান্ত হয়। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে অনেক সময় দেখা যায় যে কোনো গোষ্ঠীভুক্ত মানুষ যে পরজীবী দ্বারা সহজে আক্রান্ত হচ্ছে, অন্য কোনো গোষ্ঠীভুক্ত মানুষ সেই পরজীবীর আক্রমণকে সহজে প্রতিরোধ করতে পারছে। এই প্রতিরোধ ব্যবস্থাই হচ্ছে গোষ্ঠীগত প্রতিরক্ষা ব্যবস্থা, মানে গোষ্ঠী বা মানুষ বেঁধে বা গোত্র বেঁধে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা গঠিত হয়। আরেকটা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা। কোনো মানুষ তার অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থার কারণে কোনো পরজীবীর আক্রমণ প্রতিহত করতে পারে। যেমন ধরো আমরা বর্তমান যে প্যান্ডেমিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড এর কথাই আমরা বলতে পারি, যে এই করোনা ভাইরাস কিন্তু সব মানুষকে সমানভাবে আক্রান্ত করতে পারছে না। কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুব জটিল অবস্থার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে না, অল্প কিছু সিমটমস প্রকাশ পাচ্ছে। তার মানে কি আমাদের ব্যক্তি থেকে ব্যক্তিতে এই
আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভিন্ন, মানে আমাদের মানুষ টু মানুষে আমাদের ভেতরে ইমিউনিটির ব্যবস্থাটা ভিন্ন, এটিকেই বলা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা। যার কারণে আমরা বলছি যে আমাদের বেশি বেশি ইমিউনিটি বাড়াতে হবে, আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তরের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাটা কি? মানুষের যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্মের সময় থেকে নয়, বরং জন্মের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়ার ফলে কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্টি হয়, তাকে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়। তার মানে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমরা জন্ম থেকে পেয়ে যাব না। যখন কোনো জীবাণু আমাদেরকে আক্রান্ত করবে, আক্রমণ করবে, এরপর আমাদের দেহ এই প্রতিরক্ষা সেই জীবাণুটার বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ ব্যবস্থাটা গঠন করবে। ঠিক আছে? এই অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুই ধরনের হয়, একটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা আর একটা হচ্ছে অক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা। এখানে আমি একটু বলি, সক্রিয় প্রতিরক্ষা মানে হচ্ছে আমাদের দেহ নিজে থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা গঠন করবে। আর পরোক্ষ বা অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা কি? আমার দেহ এই প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করবে না, অন্যের দেহ থেকে আমার দেহে এটা ট্রান্সফার করা হবে। আমরা সক্রিয় প্রতিরক্ষা নিয়ে এখন একটু কথা বলি। সক্রিয় প্রতিরক্ষা কি? এটি এমন এক ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে দেহের কোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা আর একটা হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কি? এই ধরনের প্রতিরক্ষায় অনিচ্ছাকৃতভাবে জীবাণুর সংস্পর্শে আসার ফলে সংক্রমণ ঘটে এবং জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে ওঠে। যেমন ধরো, আমরা যদি কোনো হসপিটালে যাই অথবা যে কোনো জায়গা থেকে কিন্তু কোনো জীবাণু আমার দেহে আক্রমণ করতে পারে। সেই জীবাণুটার বিরুদ্ধে যখন জীবাণুটাকে আমাকে আক্রমণ করবে, তখন সেই জীবাণুটার বিরুদ্ধে আমার দেহে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করবে। তাই এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা কেন? প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমার দেহে গঠন করছে। আর অর্জিত প্রতিরক্ষা কেন বলতো? কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমার আগেই কিন্তু ছিল না, কোনো একটা জীবাণু আসলো, সেই জীবাণুটার বিরুদ্ধে আমার দেহ প্রতিরোধ ব্যবস্থা গঠন করলো। বুঝলাম আমরা? এখন হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত প্রতিরক্ষা। এই ধরনের প্রতিরক্ষায় ভ্যাকসিনেশনের পর জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে ওঠে। যেমন ধরো, আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিই, তাই না? আমরা বলি যে বিভিন্ন ধরনের, ধরো হেপাটাইটিসের ভ্যাকসিন দেওয়ার জন্য বা বিভিন্ন ভ্যাকসিন দেওয়ার জন্য, কিংবা বাচ্চাদেরকে এই ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিন দিলে কি হয়? এই ভ্যাকসিনগুলো দিলে মূলত যে জীবাণুটার ভ্যাকসিন দেওয়া হয়, সেই জীবাণুটার বিরুদ্ধে আমার দেহে আগে থেকেই একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন করে। যেমন ধরো, যখন এই ডিপিটি ভ্যাকসিনটা দেওয়া হয় কারো দেহে, তখন সেই মানুষটার দেহে এই ডিপথেরিয়া, টিটেনাস বা হুপেন কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গঠিত হয়ে থাকে। যার ফলে কি হয়, পরবর্তীতে যদি ডিপথেরিয়া বা টিটেনাস জীবাণু আক্রমণ করেও, সেক্ষেত্রেও কি করে, সেই জীবাণুটা খুব বেশি আক্রান্ত করতে পারে না, কারণ সেই জীবাণুটার বিরুদ্ধে কিন্তু আগে থেকেই একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন হয়ে থাকে। ঠিক আছে? এই হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আমরা অক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। যেটা আমি বলছিলাম, এটি এমন এক ধরনের অর্জিত প্রতিরক্ষা যেখানে অ্যান্টিবডি একজন ব্যক্তির দেহ থেকে অন্যের দেহে বা প্রাণী দেহ থেকে মানব দেহে প্রবেশ করানো হয়। তার মানে কি, এই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমার নিজের দেহে উৎপন্ন হবে না, অন্য আরেকজনের দেহ থেকে আমার দেহে প্রবেশ করানো হবে। এটা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। এই ধরনের প্রতিরক্ষায় অমরা অথবা শালদূতের মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুর দেহে প্রবেশ করে। তাহলে কি হচ্ছে দেখো, এইখানে শিশুর দেহের আমি আরেকবার যদি বলি, এইখানে মায়ের শরীর থেকে অ্যান্টিবডি শিশুর দেহে প্রবেশ করছে। ঠিক আছে? এই অ্যান্টিবডিটা কিন্তু শিশুর দেহে উৎপন্ন হয়নি, মায়ের দেহে উৎপন্ন হয়েছে। এই শালদূতের মাধ্যমে মায়ের দেহ থেকে শিশুর দেহে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। আর যেহেতু এটা ন্যাচারাল, প্রাকৃতিক উপায়ে যাচ্ছে, তাই এটাকে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। এটা কি?
এই ধরনের প্রতিরক্ষায় ইনজেকশনের মাধ্যমে কোনো ব্যক্তির দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। যেমন ধরো এখন আমরা কেউ যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, আমরা কি বলি, আমরা খুঁজি যে প্লাজমা খুঁজি, যে অন্য কোনো সুস্থ ব্যক্তি, কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া ব্যক্তির প্লাজমা আমরা খুঁজি। কেন? কারণ ওই ব্যক্তির প্লাজমা বা কোষ রসের মধ্যে এই করোনার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয়ে আছে। ওই অ্যান্টিবডিটা আমরা যদি একটা সুস্থ মানুষের ওই অ্যান্টিবডিটা আমরা যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো মানুষের দেহে প্রবেশ করে, তাহলে সেই মানুষটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে বা খুব দ্রুত এই কোভিডের বিরুদ্ধে ফাইট করতে পারবে। এটাই হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তার মানে এই ধরনের প্রতিরক্ষায় কি হবে, আমরা ইনজেকশনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তির দেহে অ্যান্টিবডি আমরা প্রবেশ করাবো। যেমন ধরো এই যেটা আমি বলছিলাম, রোগ ভোগের পর সেরে ওঠা ব্যক্তির সিরাম আক্রান্ত অন্য ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে এই চিকিৎসা করানো যায়। এই হচ্ছে আমাদের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আমরা এখানে কয়েকটা সংজ্ঞা সম্পর্কে একটু জানবো। সংজ্ঞাগুলো তোমরা শিখবা, জ্ঞানমূলক এই সংজ্ঞাগুলো এসে থাকে, আমি খুব দ্রুত বলে যাব। সাইটোকাইনস কি? যেসব বিশেষ ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে এই ইমিউনতন্ত্রের কোষসমূহ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে, তাদেরকে সাইটোকাইনস বলা হয়। তার মানে হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থের মাধ্যমে কি করে এই যে ইমিউনিটির যে কোষগুলো আছে, ইমিউনতন্ত্রের যে কোষগুলো আছে, ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটিক যে কোষগুলো আছে, এই কোষগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, এদেরকে সাইটোকাইনস বলা হয়। অপসোনিন কি? যে অ্যান্টিবডি দ্বারা কোনো অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিসের জন্য সংবেদনশীল করা হয় তাকে অপসোনিন বলা হয়। এই অপসোনিনের সংজ্ঞা আগের লেকচারেও আমরা জেনেছি, ওই সংজ্ঞা দিলেও তোমাদের হবে। এখন মনোক্লোনাল অ্যান্টিবডি একই মাতৃকোষ হতে সৃষ্ট অভিন্ন প্রকৃতির অসংখ্য অনাক্রম্য কোষ কর্তৃক নিঃসৃত অ্যান্টিবডি, যা কেবল একটি সুনির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে ক্রিয়া করে তাকে মনোক্লোনাল অ্যান্টিবডি বলা হয়। তার মানে কি, দেখো একই মাতৃকোষ থেকে ধরো অসংখ্য কি উৎপন্ন হবে, বি লিম্ফোসাইট কোষ উৎপন্ন হবে, এবং সেই কোষগুলো থেকে কি করবে, একই ধরনের অ্যান্টিবডি উৎপন্ন করবে, যে অ্যান্টিবডিটা কি করবে, একটা সুনির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে ক্রিয়া করবে, মানে সেই সুনির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করবে। এটাকে এই অ্যান্টিবডিগুলোকে মনোক্লোনাল অ্যান্টিবডি বলা হয়। এপিটপ কি? অ্যান্টিজেন ধর্মী জটিল প্রোটিনের একটা অংশ, যে অংশটা কি করে অ্যান্টিবডি বা বি কোষ দ্বারা শনাক্ত হয়, তাকে এপিটপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলা হয়। এটা হচ্ছে আমরা অ্যান্টিবডির গঠন যখন পড়বো তখন তোমরা আরো ভালো বুঝতে পারবা যে অ্যান্টিজেনকে ধরার জন্য অ্যান্টিবডির একটা অংশ থাকে। ঠিক আছে, এই অ্যান্টিজেনের যে প্রোটিনটা এই অ্যান্টিবডি দ্বারা শনাক্ত হয়, সেই প্রোটিনটাকে বলা হচ্ছে এপিটোপ। আর এমএসসি বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কি? এটা হলো আমাদের দেহে বিদ্যমান জিনের একটা গ্রুপ। আমাদের দেহে যে জিন আছে, সেই জিনগুলোর একটা গ্রুপ হচ্ছে এটা, যা কি করে ম্যাক্রোফেজ সহ বিভিন্ন নিউক্লিয়াস যুক্ত কোষের মেমব্রেনে প্রাপ্ত এমন সব প্রোটিনকে কোড করে, যারা কি করে ক্ষতিকর অ্যান্টিজেন শনাক্ত করে দেহের প্রতিরক্ষায় ভূমিকা পালন করে। এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি? এরা হলো আমাদের দেহের প্রতিরক্ষা তন্ত্রে এমন সব কোষ যারা দেহে বিদ্যমান ক্ষতিকর অ্যান্টিজেনকে প্রক্রিয়াজাতকরণ এবং উপযুক্ত কোষের কাছে উপস্থাপন করার মাধ্যমে দেহের কোষ নির্ভর প্রতিরক্ষা গঠন করে। ঠিক আছে, আমরা এই সংজ্ঞাগুলো জানলাম, তোমরা এগুলো মুখস্থ করবা, জ্ঞানমূলকে এগুলো আসতে পারে। আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা রোগব্যাধি সংগঠনকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাকে অ্যান্টিবডি বলা হয়। তাহলে অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন, যেটার কাজ কি, যেটা নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করবে বা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করবে, তাদেরকে অ্যান্টিবডি বলা হয়। আমি এখানে অ্যান্টিজেনের সংজ্ঞাটা তোমাদের আগে একটু বলি। আমরা অনেক জায়গায় জানি অ্যান্টিজেন মূলত কি, বা অ্যান্টিজেনের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি। যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে বহিরাগত বলে চিহ্নিত হয় এবং যাদের অনুপ্রবেশের ফলে দেহ প্রতিরক্ষামূলক সাড়া প্রদান করে, তাদেরকে অ্যান্টিজেন বলা হয়।
এই অ্যান্টিজেন প্রধানত প্রোটিন ধর্মী হয়, তবে কিছু কিছু অ্যান্টিজেন পলিস্যাকারাইড, লাইপোপ্রোটিন ইত্যাদি জাতীয় হয়। তার মানে অ্যান্টিজেনকে আমরা কি বলতে পারি? ফরেন প্রোটিন বলতে পারি, তাই না? যখন কোনো অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করে তখন অ্যান্টিজেন মানে কি, মানে কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুর যে প্রোটিন অংশটা আছে সেই প্রোটিন অংশটা কিন্তু আমাদের দেহে ফরেন প্রোটিন হিসেবে কাজ করে। তখন সেই জীবাণুটাকে বা অ্যান্টিজেনটাকে বা প্রোটিনটাকে ধ্বংস করার জন্য আমাদের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয়। আমার ধারণা তোমরা অ্যান্টিজেন কি বুঝতে পেরেছো। জীবাণুটাকে অ্যান্টিজেন বলা হয়, মূলত জীবাণুর যে প্রোটিন অংশটা আছে সেই প্রোটিন অংশটাকে অ্যান্টিজেন বলা হয়। তাহলে আমি যেটা বলছিলাম, আমরা অ্যান্টিবডি নিয়ে কথা বলছিলাম। অ্যান্টিবডি কি? এক ধরনের প্রোটিন জাতীয় বা গ্লাইকোপ্রোটিন জাতীয় এক ধরনের প্রোটিন, যেটা কি করবে, নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাকে অ্যান্টিবডি বলা হয়। প্রত্যেকটা অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন নামক এক ধরনের একটি প্রোটিন অণু। এতে সংক্ষেপে আমরা আইজি দ্বারা প্রকাশ করে থাকি। আমি প্রথম স্লাইডে তোমাদের বলেছিলাম যে শ্বেত রক্তকণিকার মধ্যে অন্যতম প্রধান শ্বেত রক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট কি করে বলতো? কোষ নির্ভর প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, ঠিক আছে? আর বি লিম্ফোসাইট গুলো কি করে দেখো, এই বি লিম্ফোসাইটের একটা ধরন হচ্ছে প্লাজমা বি কোষ। এই প্লাজমা বি কোষ থেকে কি হয়, অ্যান্টিবডি উৎপন্ন হয়, যে অ্যান্টিবডি কি করে, অ্যান্টিজেনকে ধ্বংস করে আমাদের দেহকে কোনো ভাইরাস বা জীবাণুর আক্রমণ থেকে সর্বশেষ প্রতিরক্ষা করে। আমরা এখন অ্যান্টিবডির গঠন নিয়ে কথা বলবো। একটি আদর্শ অ্যান্টিবডি চারটা অংশ নিয়ে গঠিত: ভারী ও হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল, এবং কবজা অঞ্চল। 4 নম্বর অংশ হচ্ছে কবজা অঞ্চল। তোমরা ছবিতে আদর্শ অ্যান্টিবডির গঠন দেখতে পাচ্ছ। আমি এই ছবিটা দেখে তোমাদের গঠন বোঝাবো। আমি যেটা বলছিলাম যে একটা আদর্শ অ্যান্টিবডির 4টা অংশ থাকে সাধারণত। প্রথম অংশটা হচ্ছে ভারী এবং হালকা শৃঙ্খল। প্রত্যেকটা অ্যান্টিবডি 4টা পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। তোমরা দেখতে পাচ্ছ এই যে 1টা 2টা 3টা 4টা। এই 4টা শৃঙ্খলের মধ্যে 2টা দৈর্ঘ্যে ছোট এবং 2টা দৈর্ঘ্যে বড়। দেখো এইটা এবং এটা, এই 2টা হচ্ছে দৈর্ঘ্যে ছোট এবং 2টা হচ্ছে দৈর্ঘ্যে বড়। এই যে বড় যে শৃঙ্খলগুলো আছে এই শৃঙ্খলগুলোকে বলা হয় ভারী শৃঙ্খল, এবং ছোট যে শৃঙ্খলগুলো আছে এই ছোট শৃঙ্খলগুলোকে বলা হচ্ছে হালকা শৃঙ্খল। তাহলে আমরা বুঝলাম 2 নাম্বার অংশ যেটা, সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। অ্যান্টিবডিতে 3টা ডাইসালফাইড বন্ড থাকতে পারে। একটা ডাইসালফাইড বন্ড থাকে 2টা ভারী শৃঙ্খলের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এই যে 2টা ভারী শৃঙ্খল আছে, এই 2টা ভারী শৃঙ্খলের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড থাকে, আর 2টা ডাইসালফাইড বন্ড থাকে একটা ভারী এবং একটা হালকা শৃঙ্খলের মধ্যে। দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ। এই ডাইসালফাইড বন্ডের সংখ্যা অ্যান্টিবডিতে বিভিন্ন ধরনের হতে পারে। 3 নাম্বার যে অংশটা আছে একটি আদর্শ অ্যান্টিবডির, সেটা হচ্ছে স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল। প্রত্যেকটা অ্যান্টিবডির 2টা অঞ্চল দেখা যায়। তোমরা যদি দেখে থাকো, একটা হচ্ছে স্থায়ী অঞ্চল, স্থায়ী বা অপরিবর্তনশীল অঞ্চল। এই যে তোমরা সাদা অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকুকে বলা হচ্ছে স্থায়ী বা অপরিবর্তনশীল অঞ্চল। এবং এই যে কালার করা যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকুকে বলা হচ্ছে অস্থায়ী বা পরিবর্তনশীল অঞ্চল। কিসের উপর ভিত্তি করে এই 2টা অঞ্চল বিভক্ত হলো? খেয়াল করে দেখো তোমরা, অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুসারে এই 2টা অঞ্চল পৃথক করা হয়েছে। এই যে স্থায়ী বা অপরিবর্তনশীল অঞ্চল যেটা আছে, এই অঞ্চলের মধ্যে অ্যামিনো অ্যাসিডের ক্রমের কোনো পরিবর্তন ঘটতে পারে না। তার মানে এই অংশটুকুর মধ্যে অ্যামিনো অ্যাসিডের ক্রমের কখনোই কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু এই যে অঞ্চলটা আছে অস্থায়ী এবং অস্থায়ী বা পরিবর্তনশীল অঞ্চল যেটা আছে, এই অঞ্চলের মধ্যে অ্যামিনো অ্যাসিডের ক্রমের পরিবর্তন ঘটতে পারে। কেন অ্যামিনো অ্যাসিডের ক্রমের পরিবর্তন ঘটে? খেয়াল করে দেখো, এই অংশকে অ্যান্টিজেন ধরার জন্য আকৃতির পরিবর্তন ঘটিয়ে খাপ খাওয়াতে হয় বলে এই অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের ক্রমের পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, তার মানে এই যে অঞ্চলটা আছে
অস্থায়ী বা পরিবর্তনশীল অঞ্চল, এই অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের ক্রমের পরিবর্তন ঘটে। কেন ক্রমের পরিবর্তন ঘটে? কারণ এই অঞ্চল দ্বারাই অ্যান্টিজেন আকৃষ্ট হয় বা অ্যান্টিজেন এই অংশ দ্বারাই মানে এই অংশে অ্যান্টিজেন কি বলে সংযুক্ত হয়। এখন খেয়াল করে দেখো, এই যে অ্যান্টিজেন ধরার যে অংশটা আছে এই জায়গাটার নাম হচ্ছে প্যারাটপ। এই পরিবর্তনশীল অঞ্চলে যে জায়গাটাতে অ্যান্টিজেন যুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় প্যারাটপ। এই 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 এইটা এই প্যারাটপটা তালা চাবির পদ্ধতিতে কাজ করে। এই ক্ষেত্রে প্যারাটপ হচ্ছে চাবির মতো কাজ করে আর অ্যান্টিজেন হচ্ছে তালার মতো কাজ করে। ঠিক আছে? আর 4 নাম্বার যে অংশ আছে সেটা হচ্ছে কবজা অঞ্চল। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবজা অঞ্চল। এই কবজা অঞ্চলটা কি করে? অ্যান্টিবডিকে নমনীয়তা প্রদর্শন করে। খুবই সহজ, আমি আরেকবার বলছি, একটা আদর্শ অ্যান্টিবডির 4টা অংশ থাকে। 1 নাম্বার অংশ কি বলো, কি থাকবে বলো তো? এই 4টা শৃঙ্খল থাকবে, 2টা হচ্ছে ভারী শৃঙ্খল এবং 2টা হচ্ছে হালকা শৃঙ্খল। এরপরে কি থাকবে? 3টা ডাইসালফাইড বন্ড থাকবে, একটা থাকবে 2টা ভারী শৃঙ্খলের মধ্যে আর 2টা থাকবে কি একটা ভারী এবং একটা হালকা শৃঙ্খলের মধ্যে। এরপরে কি থাকবে বলো? 2টা অঞ্চল থাকবে। একটা অঞ্চলের নাম হচ্ছে স্থায়ী বা অপরিবর্তনশীল অঞ্চল। কেন? কারণ এই অঞ্চলের মধ্যে অ্যামিনো অ্যাসিডের ক্রমের কোনো পরিবর্তন হয় না। আরেকটা অঞ্চল থাকবে কি অস্থায়ী বা পরিবর্তনশীল অঞ্চল। দেখো এই কেন? কারণ এই অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের ক্রমের পরিবর্তন হয়। কিসের জন্য পরিবর্তন হয়? অ্যান্টিজেনকে সংযুক্ত করার জন্য বা অ্যান্টিজেনকে সংযুক্ত করার জন্য যে খাপ খাওয়ানোর প্রয়োজন হয় সেই খাপ খাওয়ানোর জন্য অ্যামিনো অ্যাসিডের ক্রমের পরিবর্তন ঘটতে পারে। আরেকটা কি আছে? কবজা অঞ্চল আছে। এই অঞ্চলটা সাধারণত অ্যান্টিবডিকে নমনীয়তা প্রদর্শন করে। এই হচ্ছে আদর্শ অ্যান্টিবডির গঠন। পরীক্ষায় যদি আসে অবশ্যই ছবিটা তোমাদেরকে দিতে হবে, সেই সাথে সংক্ষেপে বর্ণনাটা তোমরা দিয়ে দিবা। এখন অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। অ্যান্টিবডি গঠনের যে ভারী শৃঙ্খল আমরা দেখতে পেয়েছি সেটা তাতে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে ভারী শৃঙ্খল 5 ধরনের হয়: গামা, আলফা, মিউ, ডেল্টা এবং এপসাইলন। এই 5 ধরনের ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডিগুলো, এই ভারী শৃঙ্খলের উপর ভিত্তি করে অ্যান্টিবডি ক্লাসিফিকেশন করা হয়। সেগুলো কি কি বলতো? ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ডি এবং ইমিউনোগ্লোবুলিন ই। আমি একটু সংক্ষেপে তোমাদের এই প্রকারভেদটা আলোচনা করব। প্রথমেই আছে ইমিউনোগ্লোবুলিন জি। দেহের মোট ইমিউনোগ্লোবুলিন এর শতকরা 75% হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এটা পাওয়া যায় কোথায়? দেখো, লসিকা, রক্ত, অন্ত্র এবং টিস্যু তরলে এই ইমিউনোগ্লোবুলিন বিস্তৃত থাকে। এটি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে এবং অনেক বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। তোমরা মনে রাখবা এইটাই হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থায় মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে অতিক্রম করে ভ্রূণদেহে প্রবেশ করে এবং ভ্রূণদেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। আমাদের দেহে যে ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায় তার সবচেয়ে বেশি হচ্ছে এই ইমিউনোগ্লোবুলিন জি। ইমিউনোগ্লোবুলিন এ, দেহের মোট ইমিউনোগ্লোবুলিন এর 15% হচ্ছে এটা মিউকাস ঝিল্লিতে এক ধরনের অ্যান্টিবডি আবৃত থাকে। এটা পাওয়া যায় কোথায়? পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, প্রজননতন্ত্রে এই অ্যান্টিবডি বিস্তৃত হয় এবং মায়ের দুধেও এই ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়। ইমিউনোগ্লোবুলিন এম, দেহের মোট ইমিউনোগ্লোবুলিন 5 থেকে 10% হচ্ছে এটা পাওয়া যায় রক্ত এবং লসিকায়। এছাড়াও এটা কি করে? অধিকাংশ ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউন সাড়া দেওয়ার ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন জি এর সাথে এই ইমিউনোগ্লোবুলিন এম কাজ করে। আর ইমিউনোগ্লোবুলিন ডি কি? এটা রক্ত, লসিকা এবং বি লিম্ফোসাইটে পাওয়া যায়। এটা খুবই কম পরিমাণে থাকে, 1% এরও কম থাকে। এটার কাজ সাধারণত বিজ্ঞানীরা এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারেননি, তবে অনেকে ধারণা করেন যে এটা কি করে? বি কোষকে সক্রিয়করণে ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এটাও খুব কম পাওয়া যায়। এটা বি কোষ, মাস্ট কোষ এবং বেসোফিলে এই অ্যান্টিবডি পাওয়া যায়। এটি হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে প্রদাহ সারা সক্রিয় করে। আমাদের যে প্রদাহ হয় এই প্রদাহকে সক্রিয় করতে এই ইমিউনোগ্লোবুলিন কাজ করে। এটা মোটামুটি দুর্বল প্রকৃতির ইমিউনোগ্লোবুলিন। এই ক্লাসিফিকেশন তোমরা শিখবা, এটাও পরীক্ষাতে এসে থাকে। আমরা অ্যান্টিবডির কার্যপদ্ধতি নিয়ে কথা বলবো। অ্যান্টিবডি কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। অ্যান্টিবডির কার্যপদ্ধতিকে 3টা প্রধান শিরোনামে বিভক্ত করা যায়। একটা কি? অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। তার মানে কি? অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে
প্রত্যক্ষ আক্রমণ করবে। এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ করে, এটা 4 ভাবে করতে পারে। এই আক্রমণটা 4 ভাবে করতে পারে। একটা কি স্তূপীকরণ বা এগ্লুটিনেশন, যে প্রক্রিয়ায় রক্ত বা লসিকায় সুনির্দিষ্ট অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অণুকণার দলা পাকিয়ে নিশ্চল এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাকে স্তূপীকরণ বলা হয়। আমরা তো জানি যে অ্যান্টিবডির একটা জায়গা আছে যে জায়গায় অ্যান্টিজেন সংযুক্ত হয়, তাই না? তাহলে কি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে সংযুক্ত হয়ে কি করে অ্যান্টিজেনটা নিষ্ক্রিয় হয়ে যায়, তাই না? অ্যান্টিজেন নিষ্ক্রিয় হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে অংশটা আছে বা অ্যান্টিজেন অ্যান্টিবডি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে দলা পাকিয়ে নিশ্চল হয়ে যায়, যে কি করে আস্তে আস্তে একটার উপর আরেকটা হচ্ছে স্তূপ তৈরি করতে পারে, যেটাকে স্তূপীকরণ বলা হয়, বা অ্যান্টিজেন অ্যান্টিবডির দলাটাকে এই এগ্লুটিনেশন বলা হয় মূলত। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি দলা পাকিয়ে ফেলে, তখন এরপরে কি হয়, এই ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক কোষগুলো এসে এদেরকে গ্রাস করে ফেলে। আমরা বুঝলাম এগ্লুটিনেশন কি। এরপরে অধঃক্ষেপণ প্রক্রিয়াটা কি, খেয়াল করে দেখো। যে সকল দ্রবণীয় অ্যান্টিজেন আছে, এই দ্রবণীয় অ্যান্টিজেনের সাথে যখন অ্যান্টিবডি যুক্ত হয়, তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডির সংযুক্তির যে অংশটা আছে বা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যুক্ত হওয়ার পরে সেটা অদ্রবণীয় এবং জালিকাকার বড় বড় জালিকাকার এবং অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয়, যাকে অধঃক্ষেপণ বলা হয়। আমি আরেকবার বলছি, কি হয়, দ্রবণীয় অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সাথে সংযুক্ত হয়, তখন এটি বড় জালিকাকার এবং অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয়, তাকে অধঃক্ষেপণ বলা হয়। এই অধঃক্ষিপ্ত অ্যান্টিজেন অ্যান্টিবডির দলাকে খুব সহজেই ফ্যাগোসাইটিক কোষগুলো গ্রাস করে দেহকে জীবাণুমুক্ত রাখে বা রাখতে পারে। আরেকটা উপায় আছে, সেটা কি প্রশমন। যে প্রক্রিয়ায় একটা অ্যান্টিবডি কোনো অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে রেখে ক্ষতিকর বহিঃপ্রকাশ ঘটাতে বাধা দিয়ে নিষ্ক্রিয় করে দেয়, কিংবা অ্যান্টিজেন খরিত টক্সিনের সাথে আবদ্ধ হয়ে তার বিষক্রিয়া থেকে দেহের অন্যান্য কোষগুলোকে রক্ষা করে, তাকে প্রশমন বলা হয়। তার মানে কি, তার মানে হচ্ছে অ্যান্টিবডিটা কি করবে, অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে ফেলবে, যার ফলে কি হবে, অ্যান্টিজেন আর কোনো ই করতে পারবে না, কোনো সুস্থ কোষকে আক্রমণ করতে পারবে না বা দেহের কোনো ক্ষতি করতে পারবে না। এই প্রক্রিয়াকে প্রশমন বলা হয়। আরেকটা উপায় আছে বিশ্লিষ্টকরণ। সেটা কি, সেটা হচ্ছে কিছু শক্তিশালী অ্যান্টিবডি আছে, যে অ্যান্টিবডি গুলো কি করে, সরাসরি অ্যান্টিজেনকে আক্রমণ করে। কিভাবে, এইটা অ্যান্টিজেনের যে প্লাজমা মেমব্রেন আছে, সেই প্লাজমা মেমব্রেনকে বিদীর্ণ করে ফেলে এবং জীবাণুর যে দেহটা আছে বা অ্যান্টিজেনের যে দেহটা আছে, সেই দেহটাকে ফাটিয়ে দেয়। এর ফলে কি হয়, অ্যান্টিজেনটা ধ্বংস হয়ে যায় বা অ্যান্টিজেনটা আর কাজ করতে পারে না। এর ফলে দেহে আর জীবাণু আর বংশবৃদ্ধি করতে পারে না বা দেহের কোনো ক্ষতি করতে পারে না। এটাই হচ্ছে বিশ্লিষ্টকরণ। তাহলে আমরা দেখলাম কি, অ্যান্টিজেন এর বিরুদ্ধে অ্যান্টিবডি এই 4টা উপায়ে কাজ করতে পারে। এখন অ্যান্টিবডির কার্যপদ্ধতির 2 নাম্বার যে অংশ আছে বা 2 নাম্বার যে পদ্ধতি আছে, সেটা কি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। কমপ্লিমেন্ট প্রোটিন কি বলতো, আমরা আগের লেকচারে জেনেছি যে 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটা গ্রুপ, যেই গ্রুপ কি করে, নিষ্ক্রিয়ভাবে রক্তে বাহিত হয়। রক্তে বাহিত হয়ে কি করে, এরা প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে। এই গ্রুপটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। এই কমপ্লিমেন্ট প্রোটিন বা কমপ্লিমেন্ট সিস্টেমটা কি করে, রক্তে নিষ্ক্রিয় থাকে, তাই না? যখনই কোনো জীবাণু আমাদেরকে আক্রমণ করে, তখন কি করে, এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো আস্তে আস্তে উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হয়ে এরা কি করে বলতো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এরা উদ্দীপ্ত হয়ে ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক কোষগুলোকে এক ধরনের সিগন্যাল পাঠায়, অথবা অ্যান্টিবডি কে এক ধরনের সিগন্যাল পাঠায়। এই সিগন্যালের কারণে মূলত কিন্তু আমাদের দেহের ইমিউনিটিটা সক্রিয় হয়ে যায়। ঠিক আছে, দেখো কি, অ্যান্টিবডির কাজের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে বিভিন্ন উপায়ে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে। যেমন ধরো, অপসোনাইজেশনের মাধ্যমে, ভাইরাসের প্রশমন, স্তূপীকরণ, কেমোটেক্সিস ইত্যাদির মাধ্যমে। এগুলোর মধ্যে অপসোনাইজেশনের সংজ্ঞা আমি একটু পরে বলবো। আগে ভাইরাসের প্রশমন কি, আমরা তো এর আগে স্লাইডে দেখলাম, স্তূপীকরণও দেখলাম। কেমোটেক্সিস হচ্ছে এই যে এক ধরনের রাসায়নিক উদ্দীপনা পাঠায়, এই উদ্দীপনা পাঠানোটাকে কেমোটেক্সিস বলা হচ্ছে। এখন আমরা অপসোনাইজেশনের সংজ্ঞাটা জানবো, খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, জ্ঞানমূলকে প্রায় এসে থাকে। অপসোনাইজেশন কি,
দেহে অনুপ্রবিষ্ট ব্যাকটেরিয়ার গায়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যুক্ত হলে কমপ্লিমেন্ট সিস্টেমের অন্তর্গত একটা প্রোটিন নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে প্রচন্ডভাবে ফ্যাগোসাইটোসিসে উদ্ভূত করে। এই প্রক্রিয়াকে অপসোনাইজেশন বলা হয়। একটু আগে আমি যেটা বলছিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সাথে যখন যুক্ত হবে তখন সেই অ্যান্টিজেন অ্যান্টিবডির যে দলা আছে সেটাকে কি করবে, ফ্যাগোসাইটিক কোষগুলো কি করবে, খুব দ্রুত বক্ষণ করে ফেলবে। এই যে ফ্যাগোসাইটিক কোষগুলো বক্ষণ করবে, এই বক্ষণ করার জন্য একটা উদ্দীপনা কিন্তু আসে। সেই উদ্দীপনাটা কে নিয়ে আসে? কমপ্লিমেন্ট সিস্টেমের একটা প্রোটিন। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো অপসোনাইজেশন। এখন সংক্রমণের বিস্তার প্রতিরোধ। কিছু অ্যান্টিবডি বিশেষ করে ইমিউনোগ্লোবুলিন ই প্রদাহের বিষয়টিকে ত্বরান্বিত করে। এই প্রদাহের কারণে ক্ষতস্থানে এমনভাবে পরিবর্তন ঘটে যার কারণে সেই প্রদাহের স্থানে জীবাণু আর ছড়াতে পারে না। ঠিক আছে, আমরা বুঝলাম যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডি কি কি ভূমিকা বা কিভাবে ভূমিকা পালন করে। এখানে হচ্ছে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মধ্যে তুলনা দেওয়া আছে, যেটা তোমরা একটু দেখে নিও। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ভ্যাকসিন এবং এর প্রকারভেদ। ভ্যাকসিন কি? সংজ্ঞাটা প্রথমে বলি। ভ্যাকসিন হলো কোনো জীবিত, মৃত বা অর্ধমৃত অণুজীব বা অণুজীব ঘটিত পদার্থ যা শরীরে ঢুকিয়ে কোনো সুনির্দিষ্ট রোগের বিরুদ্ধে কৃত্রিম উপায়ে ইমিউনিটি জাগানো হয়। মূলত আমার দেহে যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন কিন্তু আমার দেহে আসলে কি অণুজীব প্রবেশ করানো হচ্ছে বা জীবাণু প্রবেশ করানো হচ্ছে। সেই জীবাণুটা আমার দেহে কেন কোনো ক্ষতি করতে পারে না বলতো? কারণ সেই জীবাণুটাকে প্রসেস করা হয়, তার মানে সেই জীবাণুটাকে মেরে ফেলা হয় কিংবা বিভিন্নভাবে সেই জীবাণুটার যে ক্ষতিকর যে অংশটা আছে সেটা সরিয়ে তারপরে আমার দেহে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর ফলে কি হয় বলতো? ধরো আমার দেহে যখন কোনো একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোনো একটা অণুজীব দেওয়া হচ্ছে, তখন সেই অণুজীবটা তো আমাদের ক্ষতি করছে না, কিন্তু সেই অণুজীবটা বিরুদ্ধে আমার দেহ কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করে রাখছে। ঠিক আছে, যার ফলে কি হয়, যখন কোনো জীবিত অণুজীব আমার দেহে প্রবেশ করে, যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেই অণুজীবটা কিন্তু আমার দেহে বাঁচতে পারে না, কেননা আগে থেকেই তো অ্যান্টিবডি উৎপন্ন হওয়া আছে। যেমন আমরা করোনা ভাইরাসের কথা বলছিলাম, যে ভ্যাকসিন কেন আবিষ্কৃত হচ্ছে না। এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা যদি আবিষ্কৃত হয় তাহলে কি হবে বলতো? আমরা যদি সেই ভ্যাকসিনটা আগে থেকেই নিয়ে থাকি তাহলে সেই ভাইরাসটার বিরুদ্ধে আমার দেহে আগে থেকেই একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা একটা অ্যান্টিবডি উৎপন্ন হয়ে থাকবে, যার ফলে সেই ভাইরাসটা যদি আমাকে আক্রান্ত করে পরবর্তীতে, সেই ভাইরাসটা কিন্তু আমার দেহে খুব বেশি একটা সুবিধা করতে পারবে না, কারণ অ্যান্টিবডি গুলো তো আগেই উৎপন্ন হয়ে আছে, সেই অ্যান্টিবডি গুলো খুব দ্রুত ফাইট করবে। এই হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারটা। ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের যে উপায় আছে সেই উপায়টাকে ভ্যাকসিনেশন বলা হয়। আর রোগের চিকিৎসায় ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতিকে ভ্যাকসিনো থেরাপি বলা হয়। এখন আমরা ভ্যাকসিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। নিষ্ক্রিয় ভ্যাকসিন। এই নিষ্ক্রিয় ভ্যাকসিন কি? জীবাণুটাকে নিষ্ক্রিয় করে যে ভ্যাকসিন উৎপন্ন করা হয় সেটাকে নিষ্ক্রিয় ভ্যাকসিন বলা হয়। জীবাণুটাকে নিষ্ক্রিয় কিভাবে করা হয় দেখো, রাসায়নিক পদার্থ দ্বারা, তাপ, বিকিরণ বা অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে জীবাণুটাকে প্রথমে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার পর সেটা হচ্ছে কোনো ব্যক্তির দেহে দেওয়া হয়। এই ভ্যাকসিনটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন। যেমন ধরো কলেরা, পোলিও বা ইনফ্লুয়েঞ্জা, হ্যাপাটাইটিস এর যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন। এরপর 2 নম্বর কি? শক্তি হ্রাস করে। যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেই ভ্যাকসিনের জীবাণুর শক্তিটাকে হ্রাস করে বা দুর্বল করে তারপরে যে ভ্যাকসিনটা উৎপন্ন করা হয় সেটাকে শক্তি হ্রাস ভ্যাকসিন বলা হচ্ছে। এটা কিভাবে করা হয়? কালচার করার মাধ্যমে, ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় বা দুর্বল করার মাধ্যমে এই ভ্যাকসিনটা উৎপন্ন করা হয়। যেমন ধরো চিকেন পক্স, মামস, টাইফয়েডের যে ভ্যাকসিন আছে সেগুলো। এরপর হচ্ছে টক্সয়েড কি? জীবাণু নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটাকে এই টক্সয়েড বলা হয়। তার মানে জীবাণুর যে বিষাক্ত যে অংশটা আছে সেই অংশটা থেকে যে ভ্যাকসিনটা উৎপন্ন হয় সেটাকে টক্সয়েড বলা হচ্ছে। তবে সেই বিষাক্ত অংশটাকে প্রথমে কি করা হয়? নিষ্ক্রিয় করে নেওয়া হয়। যেমন ধরো টিটেনাস, ডিপথেরিয়া এগুলোর ভ্যাকসিন। তারপর হচ্ছে সাব ইউনিট, জীবাণু গাত্রের সামান্য অংশ থেকে উৎপন্ন ভ্যাকসিন
কেই এই সাব ইউনিট ভ্যাকসিন বলা হয়, যেমন হচ্ছে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন। এগুলোর ক্ষেত্রে কি হয়, জীবাণুর একটা নির্দিষ্ট একটা অংশ নিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। আর কনজুগেটেড ভ্যাকসিন কি, দুইটি ভিন্ন উপাদানে গঠিত ভ্যাকসিন, যেমন ধরো ব্যাকটেরিয়ার দেহের আবরণ এবং বাহক প্রোটিন। যেমন ধরো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর ভ্যাকসিন হচ্ছে এই ধরনের ভ্যাকসিন। ভ্যাকসিনের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, শিখবা এবং সেই সাথে ভ্যাকসিনের প্রকারভেদও শিখবে। এখন আমরা আলোচনা করব দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। স্মৃতিকোষ হলো কতগুলো বিশেষ ধরনের শ্বেতরক্তকণিকা যারা মানুষের ইমিউন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ গঠন করে থাকে। খেয়াল করে দেখো, এর আগের স্লাইডগুলোতে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলেছি, এগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। তবে ইমিউন তন্ত্রের আরো একটা অংশ হচ্ছে স্মৃতিকোষ, এবং এই স্মৃতিকোষগুলো এই ইমিউন তন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেন বলতো? কারণ আমি যদি প্রথমে একটু বলি যে এই স্মৃতিকোষগুলো কি করে, মেমোরি বা স্মৃতি ধারণ করে রাখে। যেমন ধরো কোনো জীবাণু আমাকে আক্রমণ করলো, এই আক্রমণ করার স্মৃতিটা এই স্মৃতিকোষগুলো ধরে রাখে। পরবর্তীতে কি করবে, সেই একই জীবাণু যদি আমাকে আবার আক্রমণ করে, তখন সেই মেমোরি কোষগুলো চিহ্নিত করতে পারবে যে এই জীবাণুটা আগে আরেকবার এসেছিল। ফলে কি করবে, সেই স্মৃতিকোষগুলো যেন খুব দ্রুত ইমিউন তন্ত্রের কোষগুলো সেই জীবাণুটার বিরুদ্ধে সাড়া দিতে পারে, সেই কাজটাই করবে। এখন আমরা জানি এটা কিভাবে করে। মানুষের ইমিউন তন্ত্রে প্রধান দুই ধরনের স্মৃতিকোষ থাকে, একটা হচ্ছে স্মৃতি টি কোষ আর একটা হচ্ছে স্মৃতি বি কোষ। স্মৃতি টি কোষ ইমিউন তন্ত্রকে সক্রিয় করে এবং জীবাণুকে সরাসরি আক্রমণ করে। অন্যদিকে স্মৃতি বি কোষ অ্যান্টিবডি তৈরি করে যা জীবাণুকে ধ্বংস করে বা নিষ্ক্রিয় করে দেয়। কোনো জীবাণু দ্বারা দেহ যখন প্রথমবার আক্রান্ত হয়, তখন এই বি লিম্ফোসাইট কোষগুলো বিভাজিত হয়ে গৌণভাবে স্মৃতি বি কোষ উৎপন্ন করে। তার মানে এই স্মৃতি বি কোষগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বি লিম্ফোসাইট থেকে। এরা হচ্ছে দীর্ঘায়ু বিশিষ্ট কোষ, ফলে ওই ধরনের জীবাণুকে দীর্ঘদিন এরা স্মরণ রাখতে পারে। অনুরূপভাবে টি লিম্ফোসাইট কোষ বিভাজিত হয়ে গৌণভাবে স্মৃতি টি কোষ উৎপন্ন করে। এই যে টি লিম্ফোসাইট গুলো আছে, এগুলো বিভাজিত হয়ে কিছু কিছু কোষ হচ্ছে স্মৃতি টি কোষ উৎপন্ন করে বা স্মৃতি টি কোষ হিসেবে কাজ করে। এগুলো কি করে, স্মৃতি বি কোষ হতে অধিক দীর্ঘায়ু বিশিষ্ট কোষ হয়। একই ধরনের জীবাণু দ্বারা দেহ দ্বিতীয়বার আক্রান্ত হলে পূর্বে সৃষ্ট স্মৃতি কোষগুলো বিভাজিত হয় এবং দেহের ইমিউন তন্ত্রকে অতি দ্রুত সক্রিয় করে তোলে। এভাবে দেহে স্থায়ী ইমিউনিটি গড়ে ওঠে। তার মানে কি করছে দেখো তো, এই স্মৃতি বি কোষ এবং টি কোষগুলো কি করছে, কোনো জীবাণু দ্বারা যখন একবার আক্রান্ত হয় তখন সেই স্মৃতিটাকে ধরে রাখছে। এর ফলে সেই জীবাণুটা যখন দ্বিতীয়বার আক্রান্ত করে, তখন এই পূর্বের স্মৃতি কোষগুলো বিভাজিত হয়ে দেহের ইমিউন তন্ত্রকে খুব দ্রুত সক্রিয় করে তোলে। মানব দেহের অর্জিত ইমিউনিটি স্মৃতিকোষের দ্বারা সংগঠিত হয়, এমনকি টিকার কার্যকারিতাও স্মৃতিকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানবদেহের স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণে, মাতৃগর্ভে ভ্রূণকে সুরক্ষা প্রদান এবং শিশুকে জীবাণুর সংক্রমণ হতে রক্ষার ক্ষেত্রে এই স্মৃতিকোষ ভূমিকা পালন করে। ভ্রূণ এবং শিশুর যে মায়ের দেহ হতে পরোক্ষভাবে স্মৃতিকোষ পেয়ে থাকে। এই হচ্ছে দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। যদি পরীক্ষায় আসে, খুবই সংক্ষেপে আলোচনা করবা তোমরা, মাঝে মাঝে এসে থাকে যে দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা কি। এটা তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।